তাহলে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে তো বলাই যায় এই ম্যাচের রাশ এখন পুরোপুরি বাংলাদেশের হাতে। এই জায়গা থেকে তাদের হারের আর কোনো রকম চান্স নেই। তো শেষ দিন তারা কি পারবে সব অপেক্ষার অবসান ঘটিয়ে পাকিস্তানের বিপক্ষে তাদের টেস্ট ইতিহাসের প্রথম জয়টা তুলে নিতে? চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক। দেখুন, এই চতুর্থ দিনের শুরুতে মুশফিক আর লিটনের তার আগের দিনের 98 রানের অপরাজিত জুটিটা আর খুব বেশি দূর এগোয়নি। এই দিন দলের 332 রানের মাথায় লিটনকে তুললেন নাসিম শাহ। খুব আর্লি আর কি লিটনের উইকেটটা তারা পেয়ে গেছিল প্রথম আধা ঘন্টার মধ্যেই। ফলে মুশফিক আর লিটনের 114 রানের জুটিটা ওখানে ভেঙে যায়। এরপর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। ওই আর কি টাইমটায় বা ওই ফার্স্ট সেশনের মধ্যে যদি বাংলাদেশের আরও দুটো বা তিনটে উইকেট তারা তুলে নিত, তো আমি মনে করি বাংলাদেশকে পাকিস্তান অনায়াসেই 360 বা 70-এর মধ্যেই গুটিয়ে ফেলতে পারত। তো সেই কাজটা তো পাকিস্তানের বোলাররা করতে পারেননি। আরও ভালোভাবে বললে তাদেরকে সেই কাজটা করতে দেননি মুশফিক আর মেহেদি হাসান মিরাজের ওই অনবদ্য অসামান্য জুটিটা। এই দিন মিরাজ তার স্টার্টটা খুব দেখে শুনে ধীরে সুস্থে করেছিলেন। তারপর তিনি আস্তে আস্তে খোলস ছেড়ে বেরোতে থাকলেন, মাঝে মধ্যে তিনি শট খেলতে শুরু করলেন। আর মুশফিক তো অপর প্রান্ত থেকে আর কি বেশ ভালোভাবেই খেলে যাচ্ছিলেন। তো আর কি যখন সেঞ্চুরির মাথাতে মানে কাছাকাছি তিনি চলে এলেন মুশফিক, তো তখন আর কি তিনিও একটু বেশ স্লো হয়ে গেলেন। এটা আর কি তখন প্রয়োজন ছিল ওই মানে সময়ের ওই সিচুয়েশনের প্রেক্ষাপটে, তার নিজের জন্য আর দলের জন্য। তখন তারা প্রায় পাকিস্তানের রানের কাছাকাছি অলমোস্ট চলে গেছিলো। তো আর কি এই মানে ফার্স্ট সেশনে আর কি লাঞ্চের ঠিক আগে আগেই মুশফিক তার টেস্ট কেরিয়ারের 11তম সেঞ্চুরিটা তুলে নেন। তো এরপর আর কি সেকেন্ড সেশনেও মুশফিক আর মিরাজ ডমিনেট করে গেল পাক বোলারদের। তো আর কি এখানেও মিরাজ আর কি তার নিজের টেস্ট কেরিয়ারের সপ্তম 50টা তুলে নেন। তো মুশফিকও আর কি অপর প্রান্ত থেকে বেশ আর কি ভালো মতোই শট খেলতে থাকছিলেন। উইকেটের চতুর্দিকে তিনি শট খেলছিলেন, স্লক সুইপ, তারপর তার আর কি লফটেড ড্রাইভ, কাভার ড্রাইভ, অফ ড্রাইভ, সব রকমই আর কি তিনি শট খেলছিলেন, ফ্লিক বলেন। তো তারপর মুশফিক আর কি নিজের ব্যক্তিগত 150 রানে পৌঁছে গেলেন। তো তারপরে পরেই তার এগেনস্টে চান্স ক্রিয়েট করেছিল পাকিস্তানের বোলার শাহিন আফ্রিদি। তো আর কি মুশফিককে এখানে কিছুটা লাকি বলতে হবে যে আর কি বাবর আজম লেগ স্লিপে তার ওই ক্যাচটা ফেলে দিয়েছিলেন। ওটা আর কি খুবই একটা ভেরি মাচ চান্স ছিল। যাই হোক, তো এখানে আর কি মুশফিক ওয়াজ বিট অফ লাকি। তো তারপরেই আর কি তার ভেরি নেক্সট ওভারেই আর ওই শাহিন আফ্রিদির আর কি তারপরের ওভারটাতেই আরেকটা তিনি চান্স ক্রিয়েট করেছিলেন। সেখানেও আর কি মুশফিক জাস্ট অল্পের জন্য, কয়েক ইঞ্চির জন্য তিনি বেঁচে গেলেন। তার ওই আর কি করা আর কি শটটা ওই গালি আর ওই কভার পয়েন্টের অঞ্চলের ঠিক মাঝখান দিয়ে বেরিয়ে গেল। যদিও আর কি গালির ফিল্ডারের অনেকটা কাজ দিয়ে গেছিলো, তিনি চেষ্টাও করেছিলেন সেই ফিল্ডার। তো এখানেও মুশফিককে কিছুটা লাকি বলতে হবে। তো এই আর কি দুটো আর একটা চান্স আর একটা হাফ চান্স আর কি তিনি দিয়েছিলেন পাকিস্তানের বোলারদের। এছাড়া তার ইনিংসটা একদমই আর কি পুরোপুরি নিখুঁত ছিল বলাই যেতে পারে। তো মেহেদি হাসান মিরাজও অপর প্রান্ত থেকে মুশফিককে বেশ ভালোই সাপোর্ট দিয়ে গেলেন। তবেই তো তারা গিয়ে পাকিস্তানের ওই রানটাকে আর কি টপকে গেলেন। শুধু টপকালেরই না, একটা বিশাল আর কি তারা লিডও নিলেন কিন্তু দিন শেষে। তো মানে মিরাজ যখন আর কি ক্রিজে এসেছিল মুশফিকের আর সাথে আর কি পার্টনারশিপটা গড়ার আগে, তো তখন বাংলাদেশ পাকিস্তানের থেকে 116 রানে পিছিয়ে ছিল। আর যখন এই মুশফিক আর মিরাজের জুটিটা ভাঙলো, মুশফিক যখন তার ব্যক্তিগত 191 রানের মাথাতে আউট হলেন মোহাম্মদ আলীর বলে, ওখানে তাকে আর কি একটু আনলাকি বলতে হবে, কারণ 9 রানের জন্য তিনি তার ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরিটা ফেলে এলেন। তো যাই হোক, তার আগে মুশফিক তো তার নিজের ডিউটিটা, নিজের কাজটা তো করেই দিয়ে এসছেন। তো এখানে আমি যেটা বলছিলাম, মিরাজ যখন ক্রিজে আসে তখন পাকিস্তানের থেকে বাংলাদেশ পিছিয়ে ছিল 116 রানে। আর যখন এই মুশফিক আর মিরাজের পার্টনারশিপটা ভাঙলো, মুশফিক যখন আর কি আউট হলো, তখন ওই বাংলাদেশই পাকিস্তানের থেকে 80 রান এগিয়ে রয়েছে। মানে ভাবুন তাহলে কোথা থেকে আর কি তারা কোথায় তুলে নিয়ে গেছে। মুশফিক আর মিরাজের যে অনবদ্য 196 রানের জুটি, এটাই আর কি মেনলি বাংলাদেশকে এই ম্যাচে আবার ড্রাইভিং সিটে বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এরপর আর কি মুশফিক ফিরে যাওয়ার পর শরীফুল ক্রিজে এলেন। শরীফুল এখানে একটা বেশ লিটিল একটা ক্যামিও খেললেন, 14 বলে 22 রানের একটা ইনিংস। তো এখানে আর কি শরীফুলের একটা আর কি আমার শট খুবই ভালো লেগেছে শাহিন আফ্রিদিকে, একদম ইয়র্কার লেংথের বলে তিনি আর কি একটা খুব সুন্দর আর কি লফটেড ড্রাইভে আর কি 6 মেরেছিলেন এক্সট্রা কাভারের উপর দিয়ে। তো ওই শটটা আর কি অ্যাজ আ বোলার তিনি ওইভাবে যে শট খেলতে পারেন, এটা আর কি একটা খুবই আর কি আমার দেখে আর কি ভালো লাগলো। তো তারপর এই শরীফুল আর মিরাজের জুটিটাও আর কি খুব বেশিক্ষণ টিকলো না। তারপর আর কি মানে বাংলাদেশের আর কি শেষ 3 উইকেটের পতন খুব দ্রুতই ঘটে গেল। আর তাদের ইনিংসটা শেষ হয়ে গেল এখানে 565 রানে। তারা পাকিস্তানের থেকে লিড নিল 117 রানের। আমি যেখানে আর কি গতকালের ভিডিওতেই বলেছিলাম যে বাংলাদেশ যদি এই লিডটা মোটামুটি 100 থেকে 120 রানের মতো নিতে পারে, তাহলে তারা কিন্তু পঞ্চম দিন মানে বা চতুর্থ দিন বিকেলে একটু কিন্তু পাকিস্তানকে আর কি টার্গেট করতেই পারে। তো আমি এখানে বলবো যে একটু আর কি বাংলাদেশ যদি লাস্ট সেশনটায় মানে শুরুর থেকে যদি একটু আর কি চালিয়ে খেলতো,
তাহলে আমি মনে করি যে এই আর কি পাকিস্তানের মানে ব্যাটারদের আরও আর কি কয়েকটা ওভার তারা খেলাতেই পারত। তো ওখানে আমি মনে করি যে একটু আর কি তাদের ওখানে একটু স্লো না খেলে, স্পেশালি আর কি মিরাজ মিরাজ একটু বেশি স্লো হয়ে গেছিলো ওই টাইমটায়, মানে ওই ফাইনাল সেশনটা শুরুর দিকে। তো ওইখানে আমি মনে করি ওদের আরেকটু আর কি রিস্ক নিয়ে আর কি খেলাটা উচিত ছিল, কারণ তখন অলরেডি তারা কিন্তু লিড পেয়েই গেছে। তো যাই হোক, তো আর কি তারা 117 রানের লিডে যখন শেষ করলো, তাহলে দিনের শেষ বেলায় পাকিস্তান আর 10 ওভার মাত্র খেলতে পেরেছিল। তো এই দিন আর কি তাদের প্রথমেই আর কি সায়ম আয়ুবের উইকেটটা তুলে নিলেন শরীফুল, একদম ব্যাক অফ দ্য লেংথের ডেলিভারিতে। তো আর কি শরীফুল এখানে ডিসিভ করলেন সায়ম আয়ুবকে। তো আর কি পাকিস্তানের রান হয়ে গেল তখন 5 রানে 1 উইকেট। এরপর ক্রিজে এলেন তাদের অধিনায়ক শান মাসুদ আর ওইদিকে আপনার আবদুল্লাহ শফিক আর কি এখনও পর্যন্ত 18 রানের অপরাজিত জুটি রয়েছেন। তো বাংলাদেশ এখন বলতে গেলে মোটামুটি 94 রানে এখনও তারা এগিয়ে রয়েছে। তো আর কি এই আর মানে এই পার্টনারশিপটা তারা যত তাড়াতাড়ি আগামীকাল ব্রেক করতে পারবে, শুধু এই পার্টনারশিপ না, ফার্স্ট সেশনে বাংলাদেশ যদি পাকিস্তানের অ্যাটলিস্ট 3 থেকে 4টা উইকেট যদি তুলে নিতে পারে, আমি মনে করি পঞ্চম দিন শেষে আর কি এখানে স্পিনাররা আর কি কিছুটা সাহায্য পেলেও পেতে পারে, কারণ উইকেট অনেকটাই ড্রাই হয়ে গেছে, টানা রোদ খেয়েছে উইকেট। আর ঘাসও মানে আশা করি সেইভাবে আর কি কাজ করবে না, ঘাসের যে রাফনেস সেটা অনেকটা কমে গেছে, কারণ আমরা পাকিস্তানের পেস বোলারদের দেখেই সেটা বুঝতে পেরেছি। তো এখানে আমি বলবো সাথে পেস অ্যাটাক তো থাকবেই, শরীফুল, হাসান মাহমুদ আর ওইদিকে নাহিদ রানা, আর সাথে করে সাকিব আর মিরাজকেও যেন অপর প্রান্ত থেকে কন্টিনিউ করানো হয়, কোনো একজনকে যেন অ্যাটলিস্ট টানা আর কি বল করিয়ে যাওয়া হয়। তো পাকিস্তানের যদি আমি মনে করি ফার্স্ট সেশনের মধ্যেই 3টা 4টা উইকেট যদি তারা তুলে নিতে পারে, তাহলে এখানে একটা ভেরি মাচ মানে প্রবেবল চান্স রয়েছে বাংলাদেশের এই টেস্টটা জিতে আসার। আর সেরকম যদি না হয়, বাংলাদেশের এই ম্যাচ হারার আর কোনো রকম চান্স নেই, হয় টেস্ট ড্র হবে, না হলে বাংলাদেশ জিতবে। তো বাংলাদেশের জয়টা পুরোটাই ডিপেন্ড করবে কাল মানে ফার্স্ট সেশনে বোলাররা কেমন পারফর্ম করছে তার উপর। শুধু তো ফার্স্ট সেশন না, সেকেন্ড সেশনেও আর কি বাকি উইকেটগুলোও তো তুলতে হবে, টেস্টটা জিততে গেলে তো পাকিস্তানের 10টা উইকেটই তুলতে হবে। তো এইখানে কাজটা বোলারদের একটু সতর্কভাবে করতে হবে। তো আপনারা কি মনে করছেন বাংলাদেশের এই টেস্ট জেতার চান্স কত % রয়েছে? কমেন্ট করে জানিয়ে দিন তো দেখি।